কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আজকে সারাটা রাত শুধু গান গাইবো। আহা, গান ছাড়ার আছেটা কি জীবনে? ভাই নওশাদ, তোর কি পড়ালেখা নাই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? मैं नशा में ये मुझ में नशा है, हर तरफ बद दुआ ही दुआ है। রিয়াজ ব্রো, মদ কি একটু বেশি দিছিলি আমাকে? উঠতে মন চায় শুধু। আহা, আমি তোকে মদ 1 গ্লাস দিছিলাম জাস্ট, তাই না সূর্য? হ্যাঁ তাই, তবে নওশাদ 1 গ্লাস খেয়ে থেমে থাকেনি, সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকের পরীক্ষা গোল্লাই গেল বলে। আমার কথা বাদ দে। শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিসও মিলতেছে না। এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো, তাও কিনা বেরিয়ে ডাইনিং রুম থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কি রে রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে শান্তা টাচ করছে। পর্ব 1। রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ও ফুল শার্ট পরা ছিল, হাতা উঠাতে উঠাতে সোজা হেঁটে এসে ধুমধাম মাইক শুরু করে দিল। নওশাদ, রিয়াজ আর সূর্যকে গণহারে মারছে সে। সবার আগে নওশাদকে মেরেছে, তারপর রিয়াজকে, তারপর সূর্যকে। মারকে সবাই চুপ করে বসে থেকে নীরবতা পালন করছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছোঁ মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না, আমাদের এলোপাথারি মারার মাঝে কি শান্ত তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দেস? আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট করতাম। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেসে বলল, না থাক, তোর সাথে মারপিটে জীবনেও ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত, এরকম চুপচাপ হয়ে গেছিস কেন? কি হয়েছে তোর? আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানালার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল। চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেলল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য, আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াজ উঠে দাঁড়িয়ে গেল, মুখে হাত দিয়ে। নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি? তোকে থাপ্পড়? কার এত বড় সাহস? সে কি তোকে চিনতো না? তুই পাল্টা মারিসনি? না, পারলাম না। কেন পারবি? পারস তো খালি আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের দিকে। আবারও দুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল। তারপর কি সব ভাবতে ভাবতে আবারও উঠে বসে গেল। মাথার উপর শো শো করে ফ্যান চলছে, আর কোনো শব্দ নেই, তাও বিরক্তি লাগছে তার। 5 কদম পার হলে আয়না। আয়নাতে শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটির যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করতো তাদের মেরে ওর রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছুই পারল না, মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছতেছে সে জোরে জোরে। শাহরিয়ার শান্তকে মারার ফল আমি তোমাকে বোঝাবো। তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দিব। নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার? বেয়াদব মেয়ে একটা। ফ্যানের শো শো শব্দ আর সহ্য হচ্ছে না শান্তর। উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়ল আজকেই ঘটেছিল। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে। প্রতিদিনের মতো শান্ত 2 ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো। ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এই সময় আসা। ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না সে। কি দরকার? পড়লে পড়বে, না পড়লে নাই। বাবার কথা সম্মান করেই বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন। সারা বছর একটুও পড়ে না শান্ত। শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্টও হয়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটির সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাসরুম সেখানেই। উপরে উঠেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আরেকটা মেয়েকে ডিস্টার্ব করছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় শান্ত। ছেলেটাকে সে চিনে, নাম ধরে বলল, এসব কি? সে বলল, ভাই নাক গলাবে না। মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলে, নান অফ ইউর বিজনেস ব্রো, সো দূরে থাকেন, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেল আহানার সাথে। আহান আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজছিল সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু, কি হয়েছে?
তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করারও চেষ্টা করছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গেল গরম হয়ে। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল। ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনে ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল। তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস। আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চড় মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানা মুখটা ফুলিয়ে বলল। লজ্জা করে না মেয়েদের টেস্ট করো? প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। আহানা কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল। ভাই আমাকে মাফ করে দিন, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগে সাগরের স্রোত তার মাঝে বইছে তার ছেলেটার উপরই ছাড়বে। যা হয়েছে সব ওর কারণে হয়েছে। ও যদি এত প্যাচাল না করতো তাহলে আজ শান্ত চটটা খেত না। শান্ত চুপচাপ রোবটের মতন হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে দেয়ালও আমার উপর হাসতেছে। এটা কি ছিল? এত বড় সাহস! একে কিমা করব নাকি ফ্রাই করব? কোনটা করলে আমার চরের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলার, আর সেখানে একটা মেয়ে এসে সে কিনা আমাকে চর মেরে গেল। এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো। আগামী 10 দিনেও এই ভার্সিটিতে আসবে না। বাপরে, এক বাচ্চা বেঁচেছে। ধুর, খুব রাগ উঠতেছে আমার। শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারল। ছাড়বো না আমি ওরে, তিলে তিলে কষ্ট দিব। আমার পা এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে। শান্ত চুপচাপ আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোন বাজতেছে। মুখটা বেডশিটের নিচে রেখেই হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতিয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে। ওপার থেকে একটা কণ্ঠ ভেসে উঠল, বাবার ভয়েস এটা। এই পৃথিবীতে বাবা ছাড়া শান্তর আর আপন কেউ নেই। যারা আছে তারা সৎ মা, সৎ ভাই বোন, তারা কেউই শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজে থেকে একটা ফ্ল্যাটে একা থাকে। তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য আর নওশাদ। বাবা বলো, ডিনার করেছো? আবার ডিং করেছিস? তোকে মানা করি নাই আমি? কথা শুনিস না কেন? শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর জানিস না? বাবা সরি, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়। তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা নাকি? কদিন বাদে অফিস জয়েন করবো, মাস্টার্স ফাইনালটা দিয়ে। নিজের খেয়াল রাখিস শান্ত, আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারিনি। বাবা নিজেকে দোষারোপ করবেন একদম। আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও। লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আর মায়ের কথা খুব মনে পড়ছে। আমাকে ছোটবেলা একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল, আর আজ মা থাকলে আজও কাঁদত নিশ্চয়ই। না, ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম। যাই বারান্দা বিলাস করব। মানুষ করে বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। 1 কাপ কফি হলে চলছ তো। মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত। এখন মা যেহেতু নেই, সব কাজ আমাকেই করতে হবে। এতদিন তো তাই করে আসছে। মা তুমি খাবে? তোমার জন্য বানাই। খাবে না? ও ঠিক আছে, তাহলে আমি খাবো। শান্ত দরজা খুলে বের হলো। প্রথমে ওর নজর গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের উপর পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার উপর পা তোলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে থাকে সবসময়। শান্ত একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিল। এরা তার কাছে বন্ধু কম, ভাই বেশি। বিপদে আপদে সবসময় ওরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত, আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে। তারপর কিসব ভেবে রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব। 4টা বছর ধরে এই ফ্ল্যাটে সে থাকে, বাবার থেকে বহু দূরে। ঈদে গিয়ে দেখে আসে, থাকা আর হয়ে ওঠে না। থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে। সে বাবা খরচ চালায়, কিছুদিন পর সে বাবার খরচ চালাবে। অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও সে তার প্রথম স্যালারি দিয়ে তাকে গিফট দিবে কিছু একটা। কফির মগটা হাতে ঝুলিয়ে শান্ত ঘুমিয়ে পড়ল বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলছে। আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালানো নামেই এসি রেখেছে। শান্তর এসি একদম পছন্দ না, কিন্তু কি করবে? ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার। পর্ব 2। সকাল হয়ে গেছে। বারান্দার থাই গ্লাসের
দরজাটা কাল রাতেই অফ করতে ভুলে গিয়েছিল শান্ত। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে। কমলা হওয়ারই কথা, সূর্যের কালার তো কমলা, আর তার উপর শান্তর রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা, কার্পেট সবকিছু কমলা রঙের। দুম করেই ঘুমটা ভেঙে গেল শান্তর। কেন কাল রাতে অফ করলাম না এটা, কেন পর্দা টানালাম না? এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার, অসহ্য। পাশের টেবিল থেকে ফুলের টব আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে। টব তো ভেঙেছে, তবে থাই গ্লাস ভাঙেনি। সেটার দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল শান্ত। হয়তো গ্লাসটা ভাঙলে সে খুশি হতো, আর রাগ যেত কিছুটা। বাথরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আয়নায় তাকাতে গালের দিকে চোখ গেল। তার মনে পড়ে গেল চরের কথা। তারপর কিসব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিংয়ে এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে, বাট আমি খাবো না। আজ আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েটাকে চরের শাস্তি দেয়া। রিয়াদ, সূর্য আর নওশাদ এক্সাম দিতে গেছে। ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা। কাল ছিল শান্তর। ফ্ল্যাট লক করে বের হলো শান্ত। বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে 10 মিনিটেই ভার্সিটিতে এসে গেল সে। ভার্সিটিতে আসতেই দেখা হয়ে গেল তমালের সাথে। তমাল হলো শান্তর ক্লাসমেট। সে শান্তকে দেখেই হেসে দিল। শান্ত ভাই, কি খবর? আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজকে সূর্য উঠেছে না কি উঠে নাই, বিশ্বাস হচ্ছে না। চুপ, ওই সূর্যের কারণেই আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। যাই হোক তমা, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে আহানাকে, দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকছে। ওকে ভাই। শান্ত হাতের কবজি কসলাচ্ছে। একদম আজকে 5টা চর মেরে দেবো ওই মেয়েটার গালে। যাই হোক, থ্যাঙ্কস টু রিশাদ, সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল। তমাল গিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকলো। যে যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ কেউ গসিপ করছে, কেউ কেউ পড়ছে। নিশ্চয়ের পরের ক্লাস রোকসানা ম্যামের, কারণ ওনার ক্লাসের আগেই স্টুডেন্টদের পড়তে দেখা যায়। তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না। এই বাচ্চা মেয়েগুলো কি মনে হয় আমার চেনা চেনা? চিনলে এতক্ষণে গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত। যাই হোক, যে কাজে এসেছি সেটাই করব এখন। হ্যালো এভরিওয়ান, অহনাকে এখানে থাকলে সাড়া দাও। আহানা তখন রূপার সাথে কথা বলছিল। তমালের মুখ থেকে আহানা নাম শুনে উঠে দাঁড়ালো সে। তমাল তার সামনে এসে বলল, তোমাকে শান্ত ভাই ডাকতেছে। ওই যে। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে, আবার বামে তাকাচ্ছে, মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে। আহানা শান্তকে দেখেই চিনতে পারলো, এটা তো সেই ছেলেটা। আমি যাবো না এরকম ছেঁচড়া ছেলেদের সাথে, আমার কোনো কথা থাকতে পারে না, বাই। আহানা আরেক দিকে ফিরে বসে গেল। রূপা চোখ বড় করে বলল, আহানা, এই ভুল করিস না। শান্ত ভাই অনেক ডেঞ্জারাস। কথা না শুনলে মারামারি শুরু করে দেয়। তোর জীবন হেল করে দিবে। গিয়ে কথা বলে আয়। আমি ওর জীবন হেল বানাই দিব। কাল একটা থাপ্পড় মেরে দিছিলাম। আহানার কথাটা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে, গসিপ বাদ দিয়ে, তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকালো। কি বললে তুমি? শান্ত ভাইয়াকে থাপ্পড় মেরেছো? তমাল রেগে গিয়ে আহানার হাত শক্ত করে ধরল। চলো আমার সাথে। শান্ত ভাইয়া আজ তোমাকে ছাড় দিলেও আমি তোমাকে ছাড় দেব না। এত বড় সাহস তোমার, আমাদের কলেজায় হাত দিছো। হাত ছাড়ুন আমার, আমি কিন্তু স্যারকে ডাক দিব এখন। তমাল টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আহানাকে। আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল। সবাইকেও বলল ওকে আটকাতে। কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে, কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড। ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া। তাই কেউ এগিয়ে আসলো না। স্যারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তাহারা আহানার চিৎকার শুনে নেয়। সবাই শান্তকে চেনে। চরের কথা শুনে সবাই মিলে পারতেছে না আহানাকে মেরে ফেলে। সবাই রেগে আছে আহানার উপর। তমাল আহানাকে শান্তর সামনে এনে ছুঁড়ে মারল। আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল। সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল, পা ধরলেও ক্ষমা করবো না আমি। কথাটা বলে দূরে একটা বটগাছের দিকে তাকালো সে। আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই। আহানা উঠে দাঁড়ালো। তারপর রেগে মেগে আরেকটা চর মেরে দিল শান্তর গালে। এটার জন্যে তমাল আর শান্ত দুজনার একজনও প্রস্তুত ছিল না। আহানা রেগে রেগে বলল, এইসব করেন ভার্সিটিতে এসে? আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাকে ক্লাস থেকে টেনে আনার? আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব।
শান্ত আর রাগ সামলাতে পারছে না। আহানার হাত ও মুঠো করে টেনে ধরল সে। কি বললে? বিচার দিবে? ফাইন, চলো আমার সাথে। দেখুন, আপনি এখন বাড়াবাড়ি করতেছেন। আমার হাত ছাড়ুন বলতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর ও বলছে, খুব খারাপ কি হবে? আরেকটা চোর মারবে? এইটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি? তুমি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার? শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে আহানাকে ছুঁড়ে মারল। স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন, কি হয়েছে শান্ত? স্যার, এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চর মেরেছে, আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবার আমাকে চর মারলো। স্যার, বিনা কারণে নয়, এই ছেলেটা কাল একটা মেয়েকে টিজ করতেছিল, টাচও করছে। প্রিন্সিপাল একটু হেসে বলল, ওটা তাহলে শান্ত ছিল না, অন্য কেউ ছিল? শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না। শান্ত তমালকে ফোন করে বলল সকল ভেজালের মূল রিফাতকে ধরে আনতে। ভাই, সে তো আজ ভার্সিটিতে আসে নাই, পালিয়েছে মনে হয়। আগামী 10-12 দিনেও তার দেখা পাবো না। যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাও বেয়াদবটারে। স্যার, আমি সত্যি বলতেছি, এই ছেলেটা খুব খারাপ। আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে। শান্ত দেয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে। তার আর আহানার দূরত্ব কেবল প্রিন্সিপাল স্যারের টেবিলটার এপার ওপার। আহানা যা পারছে তাই বলে যাচ্ছে স্যারকে। শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে। এত জোরে খুলল চশমাটা, আহানা এক প্রকার ভয় পেয়ে গেল। একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো, প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন, এমনকি ওনারই বন্ধুর ছেলে হচ্ছে শান্ত। শান্ত এরকম কাজ করতে পারে না। আহানা যা বলছে এটা যে মিথ্যা কথা সেটা তিনি জানেন, বাট আহানার কথার ধরনে মনে হচ্ছে সে সত্যি সত্যি বলছে। আহানা বলল, স্যার 1 মিনিট, আমি কালকে সেই মেয়েটাকে আনতাছি, সে সত্যিটা বলবে আপনাকে। আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল। সেই মেয়েটা ওর ক্লাসেরই তাকে টেনে নিয়ে আসলো। আহানা এসে দেখলো তমাল কালকের ছেলেটাকে নিয়ে এসেছে, যাকে আহানা শান্তর সাথে ঝগড়া করতে দেখেছিল। বলো আপু, এই ছেলেটা তোমাকে কাল টিজ করতেছিল না? মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে, কারণ শান্ত ভাই তো ওকে টিজ করেনি, বরং বাঁচিয়েছিল। তাহলে আহানা ওনার দিকে আঙ্গুল তুলেছে কেন? মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে। চুপ করে থেকে বলল, না আপু, শান্ত ভাইয়া না, তমাল ভাইয়ার পাশে এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর শান্ত ভাইয়া তো এসে আমাকে বাঁচিয়েছিল। আহানার মনে পড়ল মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা, আর কালোরা দুজনেই ব্লু শার্ট পরেছিল। আহানা ঢোক গিলে শান্তর দিকে তাকালো। শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে। স্যার মুখটা গম্ভীর করে বললেন, তোমার নাম কি? আহানা ঢোক গিলে বলল, আহানা ইয়াসমিন। তো আহানা, না জেনে তুমি তোমার সিনিয়র কারো গায়ে হাত তুলতে পারো না। এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে। আহানা চুপ করে থেকে বলল, সরি। যাও, তোমরা যে যা ক্লাসে ফিরে যাও। আরিফাত, তুমি দাঁড়াও। মেয়েদের হ্যারাস করার শাস্তি কি তোমাকে পেতে হবে? আমি তোমার বাবাকে কল করতেছি, এখানে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে আহানার দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা মনে মনে নিজেকে বকছে, এত বড় ভুল, তার উপর এত বড় অপমান। ইস, না জেনে শুনে মারলাম, পরের বার তো মারতাম না। আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনাই মেরেছে। এতটাও ভালো না লোকটা, কিরকম ভাব দেখিয়ে গেল, অসভ্য একটা। কাল তো মারামারিও করতেছিল। আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল। রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে, জানিস এই মেয়েটা শান্ত ভাইকে চর মেরেছে বিনা কারণে। আহানা চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসে পড়ল। রূপা ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো। আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল। তুই এটা কেন করলি? তোর এত কিসের রাগ? ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে ওঠে জানিস না? আর সেটা না হয় বাদই দিলাম, চর তো মারলি, তাও কাকে? ভার্সিটির ফেমাস বয়কে। তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানোস না। এই ভুল কেন করলি? বই থেকে চোখটা উঠিয়ে আহানা রূপার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি কি জানতাম নাকি এত কিছু? আর ছেলেটা কাল মারামারি করছে বলে আমি ভেবেছি ওই মেয়েটাকে টিজ করতেছিল।
কারোর ফিস ফিস শুনে আহানা পাশে তাকিয়ে দেখলো সবাই এখনো ওর দিকে তাকিয়ে কী সব বলছে। 12টা বাজে। সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাস ঘুরছে, কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা প্রেম করছে। আহানা রূপা ঘাসের উপর এসে বসেছে। আহানা পুরো ক্যাম্পাসটায় চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা, সবুজ ঘাস চারিদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তার উপর সবাইকে সুন্দর, একজন আরেকজনের সাথে বন্ধু সুলভ সম্পর্ক রেখেছে। বেশ লাগতেছে আমার কাছে। সুন্দর তো বটেই, আর তুই চর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস। শান্ত ভাইকে চর না মেরে চুমু দিলেও এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটতো, আর চর মারায় দেখিস কেউ তোর পাশেও আসতেছে না। ভেরি ফানি। ওই অসভ্য লোকটাকে আমি চুমু কেন দেব? তোর মাথা কি গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। আহানা রে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে একটু পানি দে, মনে হয় তোর কারণে আমি মরমু। কেন, কি হয়েছে? পিছনে তাকা আহানা। আহানা পিছনে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। তার পাশে 15-20টা ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ কেউ আহানার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ কেউ কিসব বলে যাচ্ছে। সবাইকে দেখতেই গুন্ডাদের মতন লাগছে। মেন শান্তকে দেখতেই মুভির ভিলেনের মতো মনে হয়। আহানা চোখ নামিয়ে আরেক দিকে ফিরে বসলো। আহানা, এত ভাব দেখাইস না, বোঝার চেষ্টা কর, ওরা খুব মারাত্মক। আমার কোনো কিছু বোঝার দরকার নেই। আহানা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এইটুকু মেয়ের ভাব দেখছো? শান্ত ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে, সেটাই তো বুঝতেছি না। নওশাদের কথা শুনে শান্ত হাতের পেপসি শেষ দিয়ে হেসে একটু নড়ে দাঁড়ালো। তারপর মাথার খয়েরি রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বলল পানির ব্যবস্থা করতে। আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন। কি করবে পানি দিয়ে? ভেজে বিড়াল বানাবো এর। ভাবের ভূত নামতে যা লাগে আর কি। সবাই হেসে দিল শান্তর কথায়। নওশাদ, তোর পরীক্ষা কেমন হলো বললি না? আমার পরীক্ষার কথা ছাড় ভাই, আমার মন তো ভালো না। তোকে এই মেয়ে চর মারছে, মন তো চাচ্ছে ধরে চর মেরে ওর গালটাকে ফাটাই দিই আমি। এত সাহস দেখে কি করে, সেটাই তো বুঝি না। চিল। ওরে, টায়ার দিতে চাস? 2 থেকে 3 দিন লাগবে আমাদের। রিয়াজ, বাদ দে এখন, খেলা শুরু আজ থেকে। আহানা, চল আমাদের বাসায় যাবে, আজকে আমাদের বাসায় তোর দাওয়াত, চল আমার সাথে। না রূপা, আমার টিউশন আছে, পড়াতে যেতে হবে। তুই যা, পরে একদিন যাবো তোদের বাসায়। তুই তো সকাল থেকে কিছুই খাসনি, এখন এই খালি পেটে টিউশনি করাতে যাবি? আমি বাসায় ফিরে খেয়ে নিব, একটাই তো। আচ্ছা বাই। রূপা চলে গেল। আহানা রূপার চলে যাওয়া দেখছে। রূপার কত ভাগ্য ভালো, ওর মা বাবা বেঁচে আছে, আর তার তো। আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে। টিয়া ক্লাস 2-তে পড়ে। আহানা প্রতিদিন ওকে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত পড়ায়। কি রোদের তাপ, মনে হয় মাথা ফেটে যাবে, তাও হেঁটে যেতেই হবে। শুধু 10টা টাকা আছে হাতে, সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নিবে। আহানা রূপাকে বলল জাস্ট একটাই তো টিউশন, কিন্তু এটা সত্যি কথা না। সত্যি কথা হলো আহানা আরও 2টো টিউশনি করিয়ে 7টার দিকে বাসায় পৌঁছাবে। খালি পেটে মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয়, আবার মাঝে মাঝে দেয় না। আহানার অভ্যাস হয়ে গেছে তাতে। আপন বলতে এই দুনিয়ায় তার কেউ নেই। আগে আশ্রমে থাকতো, সেই আশ্রমের ম্যানেজার ছিলেন সালেহা বেগম। উনি আহানাকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায়। আহানাকে নিজের মেয়ের মতো বড় করেছেন তিনি। আহানা ওনাকে খুব ভালোবাসত, নিজের মায়ের মতো। কিন্তু আহানার 18 বছর পূর্ণ হতেই তার কয়েক মাস পর তিনি মারা যান। তারপর থেকে আহানার জীবনে নেমে আসে অন্ধকার। কারণ 18 বছর হওয়ার পর সেই আশ্রমে কারোরই থাকার নিয়ম নেই। তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয়। এখন সে একটা বাসায় ভাড়া থাকে, যেখানে তার সাথে 2টা মেয়ে থাকে। আহানা টিউশনি করে তার ভার্সিটির খরচ আর খাওয়া দাওয়ার খরচ চালায়। আশ্রম থেকে বেরিয়ে টিউশনি আর বাসা খুঁজতে কত দিন রাত না খেয়ে থাকতে হয়েছে তাকে। টিউশনির সব টাকা মিলিয়ে মাসে 8,000 টাকা দিয়ে বেশ চলে ওর। মাঝে মাঝে শরীর আর কুলায় না এত দৌড়াদৌড়িতে, কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখে খাবার দিবে কে? কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটাই ভুলে গেছে। মাত্র 2টাই জামা আছে তার ভার্সিটিতে পরে আসার জন্যে। একটা ধুয়ে আরেকটা পরে আসে, আর যেগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলো বাসায় পড়ে। নতুন জামা কেনার টাকা কই? ব্যাস এরকম ছোট ছোট জিনিসে কিপটামো করে বেশ চলছে দিন। এটাই ভেবে হাসে আহানা। সে তো জানেও না তার মা বাবা দেখতে কেমন ছিল।
তাকে আশ্রমে কে রেখে গিয়েছিল? হাঁটতে হাঁটতে থেমে যায় আহানা। 5 হাত দূরে শান্ত পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর পেছন থেকে দুজন বেরিয়ে আসলো, দুজনার হাতেই পানি ভর্তি বালতি। আহানা বুঝতেছে না ওরা কেন তার পথ আটকিয়েছে। শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটা জাম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল, দে অ্যাকশন শুরু। রিয়াজ তার হাতের বালতির পানি আহানার গায়ে ছুঁড়ে মারল। আহানা হাঁ করে আছে। ওরা এরকম করবে সে একদমই ভাবেনি। রাগে আবারও তাকালো ওদের দিকে। কিছু বলতে যাবে তার আগেই নওশাদ তার হাতের বালতির পানিও আহানার গায়ে ঢেলে দিল। আহানা চিৎকার দিয়ে বলল, স্টপ ইট। জামা পুরো ভিজে গেছে। রাগে কিছু বলতে যাওয়ার আগেই শান্তর বাইকে ওরা দুজন উঠে চলে গেল। আহানা গালিগালাজ করলো কিছুক্ষণ। চরের প্রতিশোধ এভাবে নিলে বেয়াদব? আমি এখন কি করব? টিউশনি মিস করলে টিয়ার মার টাকা কেটে নেয়। এই ভেজা জামাতেই যেতে হবে, কিচ্ছু করার নেই। আসার সময় জামা যেটা ছিল সেটাও ধুয়ে দিয়েছিলাম, সেটা তো এত তাড়াতাড়ি শুকোবে না। আহানা গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল। টিয়া বলল, ম্যাম আপনার জামা এত ভিজলো কি করে? ও কিছু না, এমনি। তুমি পড়ায় মন দাও। আজ খুব খিদে পেয়েছে। আমি জানি আজ টিয়ার মা কিছু দিবে না। 3 দিন আগে দিছিল চা বিস্কুট, আবার 4 দিন পর মানে কাল দিবে। একটা নিঃশ্বাস ফেলে আহানা টিয়াকে পড়ানোয় মন দিল। টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডে একটা গাছের ছায়া একটু দাঁড়ালো। আজ আর শরীর টিকছে না। সকাল থেকে শরীর ভালো না। এখনো 2টো টিউশনি করা বাকি। ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরলো আহানা। জামা গায়ে থেকে শুকিয়ে গেছে। অনেক কষ্টে সব টিউশনি শেষ করে বাসায় ফিরল সে। আজকেও খেতে দেয়নি। এখন আবার রান্না করতে হবে। খিদায় মাথা ঘুরছে, তার উপর মাথাও ধরে আছে অনেক। চুলটা বেঁধে খোপা করে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালালো সে। বাকি যে 2জন মেয়ের সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস। আহানা যখন ভার্সিটিতে যায় তাদের তখন ডিউটি শেষ হয়। তারপর তারা বাসায় আসে। আবার আহানা ফেরার আগেই চলে যায়। তাই বেশিরভাগ সময় আহানা একা থাকে। তরকারি কেটে চুলায় বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা। সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছিল শুধু। রাত 8টার দিকে ভাত আর তরকারি রাধা হয়ে গেছে। এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে। তারপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতে রাজ্যের ঘুম এসে গেল চোখে। কিন্তু এত ঘুমালে তো হবে না। ভার্সিটির কত পড়া। ভাগ্যিস রাত 11টার অ্যালার্ম দিয়েছিল। 11টায় উঠে পড়তে বসলো সে। 1টা পর্যন্ত পড়ে আবারও ঘুমিয়ে গেল। শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে। শোপিসটা একবার উল্টো করছে আবার সোজা করছে। শোপিসটার ভেতরে গুড়ি গুড়ি চুমকি। সেগুলো ওলটপালট করলে কি সুন্দর দেখায়। কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত শোপিসটাকে এভাবে উল্টাচ্ছে না। তার মন আরেক দিকে। আজকে আরেকটা চর খেয়েছে সেটা ভাবতেই সে পাশের রুম থেকে সূর্য আর নওশাদের কথা শোনা যাচ্ছে। সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কী সব বলছে ওরা। আহানা ভোর হতেই চোখ মেলে অনুভব করলো সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। কাল কি বেশি কাজ করেছিল? উঠতেও তো পারছে না। অনেক কষ্টে উঠল সে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। চা পাতা দুধের যে দাম, রং চা খেতে খেতে বিরক্তি এসে গেছে। রং চাতে কি আর মাথা ব্যথা যায়? ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় আহানা। আলমারি খুলে 1000 টাকার 4টা নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার দরজার সামনে। কলিং বেল বাজাতে মালিক মানে তারেক রহমান এসে দরজা খুলল। আহানাকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্তি নিয়ে তাকালেন উনি। এই বিরক্তির কারণ হলো আহানা তার একমাত্র ভাড়াটিয়া, যে ঠিকমতো মাসে মাসে ভাড়া দেয় না। আহানাকে দেখলেই তার বিরক্তি আসে। আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরল। উনি আহানার দিকে আর তাকালেন না। টাকাটার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট নোটবুক আর কলম নিয়ে কী সব লিখে মুখটা ছোট করে আহানাকে বললেন, এটা তো 1 মাসের ভাড়া, তোমার যে এখনো 2 মাসের ভাড়া বাকি, জানো তুমি? আহানা ইতস্তত বোধ নিয়ে বলল, তাড়াতাড়ি দিয়ে দিব আঙ্কেল। তারেক রহমান ভ্রুকুচকে বাসার ভিতর চলে গেলেন। এভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না। আহানা নিচের দিকে তাকিয়ে চলে আসলো ওখান থেকে। হাতে আর 4000 টাকা আছে। এই 4000 দিয়ে পুরো মাস চলতে হবে। তার উপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছে রুমমেট কণিকার টাকায়। তাকেও তো সেই টাকা ফেরত দিতে হবে। ভাবতে ভাবতেই বাসা থেকে বের হলো আহানা। সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে। তেমন একটা দূরে না, তবে বেশি কাছেও না। 4টা গলি ক্রস করলে ভার্সিটির গেট সামনে এসে যায়। ওড়না ঠিক করে হাঁটছে সে। আজ দিনটা মেঘলা দিন, বাতাস বইছে মাঝে মাঝে। পথঘাটে প্রতিদিনের মতো জ্যাম। হেঁটে যাওয়াই উত্তম। এসব জ্যামে কে বসে থাকবে এত?
আবার আহানা ভাবলো, আঙুর ফল টক, আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছি আর দোষ দিচ্ছি জ্যামের। শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে সেই কখন থেকে। সানগ্লাস খুলে এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করছে, আবার মাঝে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘুরে আসছে। তাও এই জ্যাম শেষ হওয়ার নামই নিচ্ছে না। বাইকের আয়নাতে তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখ পড়ল তার নতুন শত্রু আহানার দিকে। দূর থেকেই হেঁটে আসছে সে। বাইক থেকে চোখ নামিয়ে শান্ত পেছনে তাকালো। আহানা নিচের দিকে তাকিয়ে ফুটপাথের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোন দিকে তার খেয়াল নেই। আজ মেয়েটাকে আরেকটা টাইট দেব, আমার গালে জ্বরের জ্বালা এখনো মিটে নাই। গালে হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত। জ্যাম শেষ, বাইক নিয়ে আহানার আগে ভার্সিটিতে ঢুকে গেল সে। আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রূপা এখনো আসে নাই। আজ এত দেরি করছে কেন কে জানে। শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রিয়াজ বলল, শান্ত ব্রো, তোমার সখিনা আইতেছে। নওশাদ দাঁত কেলিয়ে বলল, আহা রিয়াজ, সখিনা বলিস কেন? বলবি চুইংগাম। সারাক্ষণ শান্তর সাথে চুইংগামের মতো লেগেই থাকে সে। আমি একটা নাম দিছি, তোমরা যদি আজ্ঞা দাও পেশ করতে পারি। রিয়াজ আর নওশাদ একটু নড়ে চড়ে বলল, জাপানা, নামটা বলুন, আজ্ঞা দিলাম। সূর্য মুখটা গোল করে দাঁত বের করে বলল, জরিনা। নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সখিনা মানে হলো এলিনা। উফ। শান্ত সানগ্লাস পরে বাইকে বসলো ভার্সিটি থেকে চলে যাওয়ার জন্য, মানে এক প্রকার পালানোর জন্যে। কিন্তু তার আগে এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে ফেললো। জান, তুমি এমন কেন? আমি কাল ভার্সিটিতে আসি নাই, আর তুমি কিনা আমাকে কল করলে না, আর আমার একটা কলও রিসিভ করলে না। কি হয়েছে তোমার জান? আর ইউ অলরাইট? টেল মি। শান্ত একটু কেসে বলল, কিছু না বেব, আই ওয়াজ বিজি, সরি ফর দ্যাট। রিয়াজ সূর্যের কানে ফিসফিসিয়ে বলল, এই মায়া এখন আমাদের বলবে। রিয়াজু, তোমরা এখন একটু ওইদিকে যাও না, শান্তর সাথে কথা বলবো যেগুলো। নওশাদ ফিক করে হেসে দিল রিয়াজের কবিতা শুনে। এলিনা শান্তর গালে হাত বুলিয়ে মুখটা ছোট করে বলল, তোমাকে নাকি কোথাকার কোন মেয়ে চর মেরেছে? শান্ত বলতে চায়নি, তাও এলিনার জোর জবস্তিতে বলল, কে? কিসে পড়ে? তার ক্লাসরুম কোনটা? আমাকে দেখিয়ে দাও। বাধ্য হইলি না, তোমার ক্লাস শুরু হবে, যাও ক্লাসে যাও, পরে কথা হবে। না, তোমাকে বলতেই হবে। আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করব, তার এত সাহস আসলো কই থেকে। রিয়াজ মুখ ফসকে বলে দিল, ফার্স্ট ইয়ার, গ্রাউন্ড ফ্লোর। ব্যাস, এলিনা সেদিকে ছুটল। শান্ত রেগে গিয়ে বলল, কেন বলতে গেলি? সিনক্রেট করবে এখন? আমার সমস্যা আমি সমাধান করতাম, তুই ওরা বলতে গেলি কেন? এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে। আরে দেখিস এখন এই নীলা ওই নীলার মেয়েটার কিমা বানাবে। চল দেখবো, মায়া মায়ার মধ্যে ঝগড়া দেখুন, মায়া মায়া চুল টান টানে দেখতে কেমন লাগে। রিয়াজ আর সূর্য এলিনার পিছন পিছন গেল দেখতে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে। মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে। এত রেগে আছে সূর্যটা, সে পারছে না নিচে নেমে শান্তর মাথায় লেগে কিরণ দেয়। ঝামেলার ভিতর আরেক ঝামেলা। এলিনা রুমে ঢুকে চিৎকার করে বলল, শান্তকে কে চর মেরেছিল? সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে। একজন এলিনাকে দেখিয়ে দিল আহানার দিকে আঙ্গুল তুলে। এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে উঠালো। আহানা বুঝলো এটা হয়তো শান্তর জিএফ হবে। তারপর সে বলল, কে আপনি? আমার হাত ছাড়ুন, এমন বিহেভ করতেছেন কেন? কে আমি? তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস? আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেই নাই, আর তুই কিনা ওকে চর মারলি? জানতি না ও কে? শান্তকে চিনিস না তুই? বেয়াদব মেয়ে কোথাকার। এলিনা একটা ধাক্কা দিয়ে আহানাকে নিচে ফ্লোরে ফেলে দিল। আহানা কিছু বলতেও পারছে না। আসলে দোষটা ওরই। না জেনে ওই দিন শান্তকে চর মেরেছিল সে। এলিনার হাত ধরে টেনে আবারও উঠালো নিচ থেকে। তারপর আহানার হাত মুচড়ে ধরল। আহানা এলিনার সাথে পেরে উঠছে না, শুধু বলছে, আমি ইচ্ছে করে করি নাই, আমি জানতাম না সত্যি। নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতেই এত বড় সাহস দেখালি? আমার শান্তকে চর? তোর গাল আমি ফাটিয়ে দিব মারতে মারতে। এলিনার হাতের চাপে আহানার হাতের চুড়ি ভেঙে নিচে পড়ছে সব এক এক করে। শেষে একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো। এলিনা চমকে পিছনে ফিরে দেখলো শান্তকে। এলিনা, এসব কি করতেছো? ছাড়ো ওর হাত। শান্ত এলিনার হাত ছাড়িয়ে নিল আহানার হাতের থেকে।
আহানার নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো। হাতে ব্যথা পেয়েছে অনেক, চুরি ভাঙার কারণে হাত কাটা গেছে, তাই ব্যথাটা পেয়েছে সে। শান্ত নিচে তাকিয়ে দেখলো চুরি সব ভেঙে চুরে পড়ে আছে, আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। শান্ত এক ধমক দিয়ে বলল, কি নাটক হচ্ছে এখানে? সবাই সবার কাজ করো। শান্তর ধমকে সবাই যে যার কাজে মন দিল। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে এলিনাকে নিয়ে বেরিয়ে গেল, চলে গেল ক্লাসরুম থেকে। আজ রূপা আসেনি। ক্লাসের এক কোনায় বসে আছে আহানা, জামাটা মুঠো করে ধরে। আমারই দোষ, সেদিন আমি ওই ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছু হয়তো হতো না। সব আমার দোষ। হাতের চুড়িগুলো ভেঙে পড়ে আছে। শখ করে 1 টাকা জমিয়ে 30 টাকা মিলিয়ে চুড়িগুলো কিনেছিল সে। মেয়েটাকে চর মারলে আমার কষ্ট যেত, আমার বেবিকে মারে, কত বড় সাহস! আর তুমিও বলিহারি, কিছু বললেও না ওকে, উল্টো আমার হাত আটকালে। শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। এলিনা ধাক্কা দিতেই হুঁশ আসলো তার। চারিদিকটা কেমন ঠান্ডা পরিবেশ হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা। কি হলো, কিছু তো বলো। মেয়েটাকে এত নরমালি হ্যান্ডেল করছো কেন? তুমি না পারলে আমাকে বলো, আমি টাইট দিয়ে দেবো। না থাক, আমি অলরেডি টাইট দিচ্ছি। কাল কিছু ফ্রেন্ডকে নিয়ে 2 বালতি পানি নিয়ে ঢেলে দিয়েছিলাম ওর গায়ে। এলিনা হেসে বলল, বেশ করেছো, আমি হলে পুকুরে চুবাইতাম। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই। শান্তর সেদিকে খেয়াল নেই। কিছুটা বিরক্তি নিয়ে ক্যাম্পাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে। একদিকে মেয়েটার প্রতি রাগ, আরেকদিকে মেয়েটার সে অসহায় মুখ, দোটানায় পড়ে গেছে সে। রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে, শশী ম্যাম ডাকতেছে তোকে। শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল। আসবো ম্যাম? আসো, কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি। জানো তো কাল সবাই পিকনিকে যাবে। ইয়েস ম্যাম। ম্যাম তার হাতের 2 পৃষ্ঠার এক শিট ধরিয়ে দিল শান্তর হাতে। শোনো শান্ত, এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে। তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাসে যাবে, গিয়ে বলবে সবার নাম আছে কিনা, নামগুলো পড়ে শোনাবে। শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরল। উফ, আর কি স্টুডেন্ট ছিল না? আমাকে কেন দায়িত্ব দিতে গেল? এমনিতেও মন মেজাজ ভালো না। শান্ত ফার্স্ট ইয়ারে ক্লাসে ঢুকে এক হাতে শিটটা নিয়ে আরেক হাত পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান। এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হাঁ করে চেয়ে আছে। শান্ত মুখের চুইংগামটা একপাশ করে নিয়ে এক এক করে লিস্টের সব নাম পড়ে বলতে লাগলো। আহানা খাতায় একটা রচনা লিখছিল। তখন শান্তর মুখে আহানা নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তর দিকে। সবার শেষে নামটা ছিল আহানার। আহানা তো নাম দেয়নি। 1200 টাকা ছিল পিকনিকের ফিস, তাই সে নাম দেয়নি। তার কাছে এত টাকা নেই, তাহলে টাকাটা দিল কে? শান্ত যতজনের নাম নিয়েছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। শান্ত তাদের নাম নিচ্ছে, এটার চাইতে ধুকবুক আলা ফিলিংস আর কি হতে পারে? শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল। কারোর দিকে আর তাকালো না। তাকানোর মুড নাই। কেন তাকাবে? এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এলিনার প্রতিও না। এলিনা হুদাই গায়ে লেগে পড়ে থাকে। প্রেম ভালোবাসা শান্তর একদম পছন্দ না। আসলে সে জানেও না প্রেম কি, ভালোবাসা কি। চুপচাপ চলে গেল সে। আহানা বসে ভাবতেছে ফিসকে দিল। তখনই আহানার ফোন বেজে উঠল। আহানা ফোনটার দিকে তাকিয়ে দেখলো রূপার কল। রিসিভ করতে এসে বলে উঠল, সারপ্রাইজ, আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিছি আর ফিসটাও দিয়ে দিছি। আমি জানতাম তুই ফিস দেওয়ার ভয়ে যাবি না, তোকে ছাড়া মজা পাবো না, তাই ফিসটা আমি দিয়ে দিলাম। তোকে তো আমি নিয়েই ছাড়বো। আহানার মন খারাপ হয়ে গেল, কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনিও করাতে পারবে না সে। টিয়ার মা স্যালারি কেটে নিবে ভাবতেই কান্না পাচ্ছে আহানার। কিছুই করারও নেই, রূপা তো টাকা জমা দিয়ে দিয়েছে। আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাঙ্কস বলল রূপাকে। রূপা বলল কাল রেডি হয়ে ভোর 5টায় ভার্সিটির সামনে সে পৌঁছাতে। শান্তকে প্রতিবারের মতোই গ্রুপ লিডার বানানো হয়েছে। তার সাথে রিয়াজ আর সূর্য গ্রুপ লিডার। একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম। শান্ত, সূর্য আর রিয়াজকে বললেন কাগজ চুজ করতে। শান্ত বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার। এলিনা রেগে বলল, দূর, সেকেন্ড ইয়ার হলে আমার বাসে তুমিও উঠতে পারতে। আমাদের কপালটাই খারাপ। ওকে, সমস্যা নেই, বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো, তাই না? শান্ত ভাই দেখ,
ওই মেয়েটা যাচ্ছে যে তোকে চর মেরেছিল। আহানা ভাবতে ভাবতে চলে যাচ্ছে। টিয়ার মা তো নির্ঘাত 500 টাকা কেটে রেখে দেবে। রূপা কেন যে আমাকে না বলে ফিস দিতে গেল? হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আহানার পথ আটকে। আহানা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো। আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করবা না, বুঝছো? তোমাকে দেখলে আমার চরের কথা মাথায় আসে। এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চর মেরে দেব। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, চর মেরেছি বলে কি মাথা খাবেন আমার? কাল 2 বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয়নি আপনার? আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রেখেছিল? শান্ত না ছাই? শান্তর মেজাজ গেল গরম হয়ে। হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বলল, কি বললে তুমি? আমার মা বাবা আমার নাম না জেনে দিছে? তোমার সাহস কি করে হয় তাদের নিয়ে কথা বলার? হাউ ডেয়ার ইউ! আহানার হাতে যে চুড়িটা ছিল সেটাও এখন ভেঙে গেছে। আহানা বলতেছে ওর হাত ছেড়ে দিতে, শান্ত ছাড়ছেই না। ওর মা বাবা নিয়ে কথা না বললেও পারত আহানা। তাদের নিয়ে বলায় শান্তর মেজাজটাই খারাপ হয়ে গেছে। তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। কথাটা বলে শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিল। আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালের যে রক্ত শুকিয়ে গেছিল সেটা আবারও তাজা হয়ে গেছে। আহানা ব্যথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে রেগে বলল, আপনিও তাহলে একটা বেয়াদব। আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না, খুব খারাপ আপনি। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে। শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখ গেল ঘাসের উপর থাকা নীল চুড়িটার দিকে। চুড়িটা দুভাগ হয়ে পড়ে আছে। শান্ত ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পিছনে তাকালো আহানার দিকে। আহানা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে, হাতে লাল লাল দাগ স্পষ্ট দেখতে পাচ্ছে শান্ত। এলিনা আসতেই শান্ত চুড়িগুলো মুঠো করে ফেলল। তুমি এখানে কি করো? শশী ম্যাম ডাকতেছে তোমাকে সেই কখন থেকে, চলো তো। শান্ত চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল। ম্যাম এক এক করে সবাইকে টি শার্ট দিচ্ছে, এগুলো কাল সবার গায়ে থাকবে। কালো টি শার্ট, মাঝখানে ভার্সিটির নাম লেখা। ম্যাম আহানাকেও ডাক দিল। আহানা চোখ মুছে পিছনে তাকিয়ে বলল, আসতেছি ম্যাম। ম্যামের কাছে আসতে ম্যাম টি শার্টটা দিয়ে বলল, এটা কাল যে ড্রেসই পরুক না কেন তার ওপর দিয়ে পরতে। ঠিক আছে। ওফ, আরেকটা জামা কেন পরবো? শুধু টি শার্ট পরলেই হয়, তাই না বেব? আমি তো শুধু টি শার্ট আর জিন্স পরে আসবো। শান্ত এলিনার কথার প্রত্যুত্তরে কিছু বলল না। রাগী লুকে আহানার দিকে তাকিয়ে আছে সে। তার মন আহানার দিকে। আহানার শার্টটা নিয়ে শান্তর দিকে না তাকিয়ে চলে গেল ভার্সিটি থেকে। ওকে গাইস, আমি আজ বাসায় যাই, আমার অনেক কাজ আছে। এটা বলেই শান্ত পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বেব, রাতে কল করে রিসিভ করো। শান্ত মনে মনে ভাবলো ফোন অফ করে রাখবে, তাই ভেবে হেসে দিল সে। আহানা হেঁটে টিয়াদের বাসার দিকে যাচ্ছে। শান্ত বাইক নিয়ে এক কদম আহানার সামনে পথ আটকিয়ে ব্রেক করলো। আহানা ভ্রুকুচকে বলল, কি সমস্যা আপনার? এমন করেন কেন? আমার পথ থেকে সরুন, আমার আপনার মতন এমন ফালতু কাজ নাই। শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কি বললো তুমি? ফালতু কাজ? তা নয় তো কি, আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন। এত ডিস্টার্ব করেন কেন আমাকে? কে তোমাকে ডিস্টার্ব করছে? যাও না, আমি তো তোমার হাত ধরে রাখিনি। আহানা চোখ বাঁকিয়ে পাশ দিয়ে চলে যাওয়া ধরল। শান্ত আহানার সামনে গিয়ে আবারও পথ আটকালো। কি হলো? যাও। আপনি আমার পথ আটকে রাখলে যাব কি করে? সাহস থাকলে গিয়ে দেখাও। আপনি চানটা কি একটু খোলসা করে বলুন। তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন? তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আজব তো, আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞাসা করব, আপনার অনুমতি নেব। আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো আমি দেখতেছি না। কি বললে? আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল, আর তুমি আমাকে বলো আমার মধ্যে আছেটা কি? হ্যাঁ, পাগল বলে কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনাকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয়। শান্ত খুব রেগে যাচ্ছে। এই মেয়েটা কেন তো বাজে বিহেভ করতেছে আমার সাথে? কি সমস্যা তোমার? একবার চর মারো, এখন আবার বড় বড় কথা বলতেছো। লজ্জা করো না তোমার? আমি চরের জন্য মাপ চেয়েছি, তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকবো। আমার সময় নষ্ট করবেন না, পথ থেকে সরুন, আমার অনেক কাজ আছে। শান্ত একটু এগিয়ে গিয়ে বলল, কি কাজ? কিসের কাজ? ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে? ও হ্যাঁ, বিএফের সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে। আপনার যা খুশি তাই ভাবুন, আমাকে যেতে দিন প্লিজ।
শান্ত কিছু না বলে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল। অসভ্য একটা লোক, হুদায় আমার পিছে লেগে থাকে, বেয়াদব ওখানটা কোথাকার। আহানার মনে পড়ে গেল 3টা বেজে এসেছে। তাড়াতাড়ি করে দৌড় মারল সে টিয়াদের বাসায় যেতে। আজ দেরি হয়ে যাবে শুধুমাত্র বেয়াদবটার জন্যে। শান্ত বেডে বসে একটা বল নিয়ে দেয়ালে মারছে, আবার বলটা ব্যাক করে শান্তর দিকে আসছে। শান্ত সেটা ক্যাচ নিয়ে আবারও মারছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে, যার কারণে বল দেয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তর দিকে ব্যাক আসলো। শান্ত ক্যাচ করতে পারল না, বলটা গিয়ে ওর হাতে আঘাত আনলো। শান্তর গায়ে কিছু ছিল না, আঘাতে লাল দাগ হয়ে গেছে হাতের উপরিভাগে। শান্তর রাগ আরও বেড়ে গেল, বলটা নিয়ে আরও জোরে মারল সে। লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি, এমন বিহেভ করেনি আমার সাথে। এমন একটা চাহনিতে মেয়েরা পাগল হয়ে যায়, আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে। ফোনে ভাইব্রেশন দেওয়া সেই কখন থেকে বাজছে। শান্ত বলটা হাতে নিয়ে তাকিয়ে দেখলো এলিনার কল। একটু বিরক্তি নিয়ে নওশাদকে ডাক দিল। নওশাদ, হ্যাঁ নওশাদ, একটু এদিকে আয় তো। কি হয়েছে বল? এলিনার ফোন, এটা হ্যান্ডেল কর, আমার মুড নেওয়ার না কথা শোনার। নওশাদ ফোনটা নিয়ে রিসিভ করে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, একটু পর আবারও ডায়াল করুন। টুটুট টুটুট টুটুট। শান্ত হেসে দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ দাঁত কেলিয়ে বলল, তোরে বাঁচাইতে যত উপরে যাওয়া লাগে যাব। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমার গফ কল দিছে, পরে কথা হবে। শান্ত ফোন সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেয়ালে মারায় মন দিল। জামা ধোয়ার সময় আহানা ভাবলো, এরকম বেয়াদব ছেলে মেয়ে দুইটা দেখি নাই। মানে মুক্তি সুন্দর কথা তো তার বেরই হয় না। কোন জন্মের শত্রু ছিলাম তার কে জানে। আমি চরমরে একদম ঠিক করেছিলাম, দরকার হলে ফিউচারে আরো মারবো বেয়াদবটাকে। পরের দিন ভোরে আহানা রেডি হয়ে নিল ভালো করে। তার নীল জামাটার উপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো। একটা সাইড ব্যাগ নিল, তাতে ফোন, রুমাল আর 1 বোতল পানি। টাকা তো লাগবে না, তাই আর টাকা নিল না। ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার, কিছু করার নাই, হেঁটেই যেতে হবে ভার্সিটিতে। সব জায়গায় হেঁটে গিয়ে টাকা বাঁচায় আহানা। মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয়, তা অনেক দিন পর পর। ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো। ভোর 5টা বাজে তখন। রোডে কোনো লোকজন নেই, কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় আহানা কোনোদিনও বের হয়নি আগে। আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। এখন এমন শূন্য রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা। আবছা আবছা আলো চারিদিকে। পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা। এদিক ওদিক তাকানোর সময় নেই, তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বখাটে। শুধু শুধু ভয় পাচ্ছে, না তাকানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। 3টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। সবাই এক এক করে বাসে উঠছে। আহানার চোখ গেল শান্তর দিকে। ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে সে, মাথায় কালো টুপি। চিল্লায় চিল্লায় বলতেছে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে সেদিকে। শান্ত এবার আহানাকে খেয়াল করলো, আরও জোরে চিল্লায় বলল, এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো? এত লেট করো কেন? তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব? 5টা আসতে বলা হয়েছে, এখন কয়টা বাজে? এত লেট করার হলে বাপের গাড়ি করে চাইতা, বাসের কি দরকার ছিল? কথাগুলো আহানাকে বলল বেয়াদবটা। আহানার আগে ফুলতে ফুলতে বাসে উঠল। রূপা দৌড়ে দৌড়ে আসতেছে। এই দাঁড়ান শান্ত ভাইয়া, আমার জন্য দাঁড়ান। ওয়েট, বাস ফুল, তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও। কিন্তু শান্ত ভাইয়া, আমার বান্ধবী তো এই বাসে, আর আমিও তো ফার্স্ট ইয়ারের। সেই হিসেবে তো আমার এখন এই বাসেই ওঠার কথা। তো আর একটা সিট খালি আছে, সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? লেট করছে কেন তাহলে? এখন আর জায়গা নেই বাসে। রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে। শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে। তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএফজিএফ একসাথে টাইম স্পেন্ড করতে চায়। শান্ত যেন পিছনে গিয়ে বসে। শান্ত ভ্রু কুঁচকে পেছনের দিকে চলে গেল। আহানা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শান্ত দেখলো শুধু আহানার পাশের সিটটাই খালি। উফ, এখন এই মেয়েটার সাথে বসতে হবে আমাকে। বাস এক টান দিতেই শান্ত গিয়ে আহানার গায়ে পড়ল। আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর নাক বরাবর। দুহাত দুপাশে রেখে নিজেকে সামলিয়েছে শান্ত, না হলে আহানার ও মুখে সাথেই লেগে যেত একটুর জন্যে। আহানা চোখ বড় বড় করে বলল, আপনি এখানে? শান্ত আহানার কথায় কান্না দিয়ে ঠিক হয়ে ওর পাশে সিটে বসে গেল।
আমি আপনার সাথে বসবো না, উঠুন, আমি আরেকটা সিটে গিয়ে বসবো। শোনো, অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না। ঢং। আহানা মাথা উঁচু করে সামনে সিটগুলো দেখলো সব ফুল। তারপর বিড়বিড় করে একটু চেপে গিয়ে বসলো। শান্ত নিজের ফোন নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুজে নিল। আহানা জানালা দিয়ে ভোরের ঢাকা দেখছে। কি সুন্দর, তেমন কোনো গাড়ি নেই, নেই কোনো যানজট। কি ভালো লাগছে আহানার। কতদিন পর ঘুরতে বের হয়েছে সে। একজন দুজন লোক ও রোড পরিষ্কার করছে। একটা গাছ থেকে কতগুলো পাখি কিচিরমিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসছে। আহানা সেটা দেখে হাসছে। শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতে আহানা গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেলো। শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখলো। তারপর মাথাটা একটু বের করে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল বাস থেমে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে আর খারাপ ভাষায় গালিগালাজ করছে। শান্ত আবারও কানে হেডফোন গুজতে গুজতে পাশে তাকাতেই দেখলো আহানা মাথা ঘষছে হাত দিয়ে। বাসে চড়তে পারো না, আমার পিকনিকে যায়। ঢং চত্বর সব। কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালে শান্তর দিকে। কি সমস্যা আপনার? আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাইয়া দিন? শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শোনায় মন দিল। আহানা মনে মনে শান্তকে বকে বাইরের দিকে তাকালো। বেশ লাগছে, হালকা হালকা রোদ উঠছে। রোডের দোকানপাট নজরে আসতেছে স্পষ্ট। কেউ কেউ দোকান খুলছে, কেউ বা খুলে ফেলেছে, আবার অনেকেই খোলেনি। মনে হয় আরেকটা সেতু আসতেছে। আহানা ভয় পেয়ে শক্ত করে বাস ধরে রেখেছে আগে থেকেই। তাও বিরাট আরেকটা ধাক্কায় আহানার হাত স্লিপ খেয়ে আবারও সামনের সিটের সাথে বাড়ি খাওয়া ধরতেই সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। কিন্তু কই, ব্যথা তো পেল না। আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে। এই হাতের জন্য সে ব্যথা পায়নি, হাতটা শান্তর। আহানা ব্যথা পাবে বলে শান্ত তখন সাথে সাথে তার হাত দিয়ে দিয়েছিল আহানার সামনে। শান্তর হাতের কারণে আহানার সামনে সিট পর্যন্ত যায়নি, ব্যথাও পায়নি। আহানা পাশে তাকাতেই শান্ত সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল। উফ, কেন যেসব আনকালচার্ড মেয়েদের সাথে বাসে উঠলাম। আপনাকে ধরে রেখেছে নাকি? গিয়ে আর একটা সিটে বসে যান। আর সিট না পেলে এক কাজ করুন, একটা মেয়েকে উঠিয়ে সিট বদল করেন। তার সিটে আপনি বসান, তাকে এনে এখানে বসান। তোমার কথা চলবো আমি? এখানে সব কাপড় বসেছে, নাহলে তোমার সাথে বসার কোনো ইচ্ছে নেই আমার। এত বকবক করে আমার মাথা কামান একদম। আহানা আবারও বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসলো। বাতাসে ঘুম এসে যাচ্ছে তার। মনে হয় 9টা বেজে গেছে। রোডে মানুষের সমাগম বেড়ে আসছে। বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রুট এটা আহানা জানে না। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ট্রেনটা কোন দিকে যাবে, সেই জায়গাটার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো। তরিতরকারি, ফল, মাছি বেশিরভাগ চোখে পড়ছে। মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো। এখনো লাফিয়ে যাচ্ছে। ইলিশ, চিংড়ি, মাছ চিনতে পারলো আহানা, কিন্তু বাকি সব চিনল না সে। কেমন একটা আটসে গন্ধ আসছে। শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল। 3 মিনিট পর ট্রেন চলে গেল। বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পুরে নিল। বাস এবার খুব জোর গতি বাড়িয়ে দিল। সাথে বাতাসের তোরটাও বেড়ে গেল। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে। আহানার এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্তর নাকের মুখের উপর পড়ছে। আহানা চমকে তাকালো শান্তর দিকে। এই, তোমার চুল বাঁধা বলতেছি, অসহ্যকর। কেন যে ম্যাম আমাকে বাসের দায়িত্ব দিল, তাও দিল এই মেয়েটার পাশের সিটটাই কপালে ছিল। আহানা মুখ বাঁকিয়ে খোপা করে নিল। 2 মিনিটে বাইরের বাতাসে ঘুম এসে গেল তার। জানালায় মাথা টেকিয়ে ঘুমাচ্ছে সে। শান্ত এতক্ষণ ঘুমিয়েছে, এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে। মাঝে মাঝে কিছু কিছু দূরপাল্লার বাস চোখে পড়ছে। ইকোনো, জোনাকি আর হিমাচল। রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে। বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে। আহানার পাশে বসায় শান্তর মুডটা এমনিতেও খারাপ হয়েছে, তার উপর এত গরম। আহানা জানালা আটকিয়ে জানালার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে একটা ফোঁটা বাতাসও আসছে না। শান্ত একটু এগিয়ে গিয়ে জানালা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় করে তাকালো শান্তর দিকে। আপনি কি করতেছেন এদিকে এসে? কি উদ্দেশ্য আপনার? জানালা খুলতে খুলতে শান্ত দাঁতে দাঁত চেপে বলল, রেপ করব তাই।
আহানা ভয় পেয়ে ওড়না ঠিক করে একটু পিছিয়ে গেল। শান্ত ভেটকি দিয়ে জানালা খুলে নিজের সিটে ফিরে আসলো। তারপর হেডফোনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল, তুমি এসবের যোগ্যও না, নিজেকে তো বড় কিছু ভেবো না। শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয়। আহানা আর কিছু বলল না। শান্ত ঠিক বলেছে, আমি এমনিতেও কোনো ক্লাসের না। এসে গেছে রাঙামাটি। সবাই বাস থেকে নামছে ধীরে ধীরে। শান্ত রোডের পাশের একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে বাস থেকে নামার জন্যে। আহানা নেমে দাঁড়াতেই ওর চোখ পড়ল একটা পাহাড়ের উপর। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড় আহানার খুব প্রিয়। আগে যে আশ্রমে সে থাকতো সেখানে একটা ক্ষেতের ওপারে একটা ছোট খাটো পর্বত ছিল। আহানা রোজ বিকেলে সেখানে ঘুরতে যেত। ইস কি ভালোই না লাগতো তখন। আহানা একটু এগিয়ে গেল পাহাড়টা দেখার জন্য। মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা। তোমাদেরকে যেখানে সেখানে ঘোরার জন্য আসছিলাম, চুপচাপ টিমের সাথে থাকবা, নরবরে যেন না হয়। আহানা পিছনে ফিরে শান্তর দিকে তাকাতেই শান্ত ওকে না দেখার ভান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দিবে না। বেয়াদব, কোচু লিডার হয়েছে উনি। আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা? খালি আমাকে কথা শোনানোর ধান্দাই থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরল। বেব, তোমাকে বলেছিলাম না আমি রাতে কল করলে রিসিভ করবা? তুমি জানো নওশাদ কল ধরে মজা করছে আমার সাথে। শান্তর হাসি পাচ্ছে। কালকের ঘটনা মনে পড়ায়। মুচকি এসে নওশাদের দিকে তাকালো। সে একটা গাছের পাতা টানাটানি করছে। নওশাদ আর খাতায় কী সব লিখছে। ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। এলিনা ওর দিকে তাকিয়ে বলল, ওর তো খবর আছে। তুমি কি কাল দেখো নাই নওশাদ তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল? না তো, আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম। ও দোস্ত, রূপা দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরল। শান্ত ভাইয়া আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে, সমস্যা নাই, এখন তো আমরা একসাথে। জনপ্রতি পরোটা 2টা, একটা ডিম আর ভাজি আর 1 কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। দূরে শান্ত আর এলিনা বসেছে। এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে। তেল জাতীয় খাবার এলিনা একটুও পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার কেন খাবে সে? খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো। স্যার ম্যাডামরা সবার পিছনে আসতেছে গসিপ করতে করতে। এত বড় দামরা স্টুডেন্টদের তো আর হাত ধরে উঠানো লাগবে না, তাই ওনারা আস্তে ধীরে আসছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছে। এলিনা বড় হিল জুতা পরে এসেছে। পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে। এটা দেখে রূপা ফিক করে হেসে দিল। সাথে নওশাদ, সূর্য আর রিয়াজও হেসে দিল, তবে মুখে হাত দিয়ে। শান্ত দেখো না, আমার পা মচকে গেছে। আমি এখন হেঁটে উপর পর্যন্ত কি করে যাব? হিলও ভেঙে গেছে আমার। শান্ত আহানার দিকে তাকিয়ে এগিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটা ধরল। যেভাবে আমার দিকে তাকিয়েছে মনে হয় যেন আমাকে জেলাস ফিল করার জন্য এমনটা করলো। প্রচুর জেলাস হবো আমি, তাও ওই বেয়াদবটাকে নিয়ে। এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে। বাকিরা ওর দিকে তাকিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শান্তর কোলে ওঠা ইজ আ বিগ থিং। পাহাড়ের উপর এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল। এলিনা হিল হাতে নিয়ে চারিদিকটা দেখায় মন দিয়েছে। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্তর খুব একটা কষ্ট হয়নি এলিনাকে নিয়ে উঠতে। সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে। এতটা উপরে তারা যে আশেপাশে বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের উপর স্থানীয় লোকেরা চাষাবাদ করছে। কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো। আহানা রূপাকে নিয়ে দূরের একটা পাহাড় নিয়ে কথা বলছে। শান্ত পানি খেয়ে রিয়াজ আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো। কিরে শান্ত, তুই ফুটকিরে কোলে নিয়ে তোর হাড় আসতে আছে তো? আরে সূর্য, কি বলিস? ওর তো ঢাকায় ফিরে হার্ডি অপারেশন করতে হবে। তোরা থামতো। শান্ত, একটা কথা বল, তুই তো এলিনাকে পাত্তা দেস না, তাহলে আজ ওকে কোলে তুলে এত বড় পাহাড়ে কেন উঠতে গেলি? শান্ত আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে। সূর্য ব্যাপারটা খেয়াল করলো। শান্ত আহানাকেই দেখছে শুধু। আরে নওশাদ, বুঝিস না কেন? শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্যই এমন করতেছে। আচ্ছা আচ্ছা। ওরা কি বললো? শান্ত সেদিকে কান্না দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষে শান্ত আর রিয়াজ বলল, হইছে, এবার সবাই পাহাড় থেকে নামো, আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরলো আস্তে আস্তে। আহানা হাঁটতে যেতেই ওর ওড়না আটকে গেল পাহাড়ের উপর একটা বন্য গাছের সাথে।
রূপা অনেক টানাটানি করলো ওড়না ধরে, তাও ছুটাতে পারল না। আহানাও চেষ্টা করছে, তাও ছুটাতে পারছে না। ওড়নাটা ভালো করেই আটকেছে, এমন একটা গাছের সাথে আটকেছে যেটার ঢালেও কাটা, পাতায়ও কাটা। আহানা আসতেছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল, এত যখন থাকার শখ তো থেকে যাও, ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? আহানা, আর ভাবিস না, ওড়নাটা ছিঁড়া ছাড়া আর উপায় নাই। গাছ তো টাচও করা যাবে না, যে কাটা, বাপরে বাপ, ছিঁড়ে ফেল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আহানা ভাবলো এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবো কি করে। বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো পুরান সব, সাথে ছিঁড়াও। আহানা এসব ভেবে গাছটার পাতা ধরে এক টান দিল। গাছটা ছিল একটা কাটা গাছ। টান দেওয়ার ফলে আহানার হাত কেটে গেল অনেকটা। এ কি, এটা কি করলি তুই? সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি বেকুব। আহানা হাত লুকিয়ে ফেলল। কিছু না তো, চল যাই। আমি মাত্র দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলিস কিছু না। দেখি, দেখা আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছো, চলো বলতেছি। আমার কথা শোনো না কেন? ম্যামের কাছে বিচার দিতাম। আহানা শান্তর ধমকে রূপার হাত ধরে হাঁটা ধরল। রূপাকে হাত কাটানি আর কিছু বলার সুযোগই দিল না। সবাই এবার কাপ্তাই হ্রদ যাবে, সেখানে ট্রলারে করে যাবে সবাই। মোট 6টা ট্রলার হায়ার করলো স্যাররা। আহানা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সে সাঁতার জানে না, তাই ভয় করছে তার। শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করছে। এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে হ্রদ, সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলো একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটার নিচে বিরাট একটা পাথর, উপরে গাছপালা। সবাই হই হুল্লো শুরু করে দিয়েছে। এমন অপরূপ দৃশ্য দেখে সবাই তো রীতিমতো অবাক। বসার থেকে দাঁড়িয়ে সবাই পাহাড় দেখছে। এলিনা একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে পাথর পাহাড়টার সাথে। ভিউটা জোস। আহানা রূপা পাথরটা নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এলিনার ফ্রেন্ড বলল, আহানার চুল দেখা যাচ্ছে, ছবিটাতে ওকে সরাতে বলল। এলিনা বিরক্ত নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে। আহানা কিনারায় দাঁড়িয়েছিল তখন। এলিনার ধাক্কায় সে স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। রূপা চিৎকার দিয়ে উঠল। আহানা সাঁতরে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু যে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে? রূপা চিৎকার দিয়ে বলল, আহানা সাঁতার জানে না। এলিনা মুখে হাত দিয়ে বলল, ইস, আমি খেয়াল করি নাই। এখন ওরে উঠাবে কে? শান্তদের ট্রলারে ছিল 7 জন ছেলে, বাকি সব মেয়ে। ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করছিল। কেউ কেউ বলল পানিতে নামলে শার্ট ভিজে যাবে, কেউ বলল পানির গভীরতা বেশি। শান্ত আর কোনো দিক না ভেবে ওর জ্যাকেট খুলে ঝাঁপ দিল পানিতে। শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেলল। আহানা আরেকটুর জন্যই ডুবে যাচ্ছিল। শান্ত আহানাকে কাছে টেনে এক হাতে আহানাকে ধরে আরেক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে। আহানা নিচে বসে কাশতেছে, যদিও এখনও জ্ঞান হারায়নি। রূপা তার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিচ্ছে। শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে। এলিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিল। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকালো, সাথে সাথেই শান্ত আরেকদিকে মুখ ফিরিয়ে নিল। কাপ্তাই হ্রদ এখনও 10 মিনিট ধরে দেখা বাকি। আহানা শীতে ভেজা শরীরে কাঁপছে বসে বসে। শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে। এলিনা গাল ফুলিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।